এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য বানানো যারা টোয়েন্টিজ থেকে থার্টিজ এ ফেজে ফেজে আছে। কেন কি এই টাইমে আমরা অনেক ফিনান্সিয়াল মিস্টেক করে থাকি, অনেক লাইফে এক্সপিরিয়েন্স গ্যাদার করি। তো তার পাশাপাশি অনেক ফিনান্সিয়াল মিস্টেক করে থাকি, যেটা আমিও লাইফে আমার লাইফেও হয়েছে। তো আমার দিক থেকে একটা ছোট্ট প্রয়াস থাকবে যাতে এই মিস্টেকগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। কেন কি এই যদি যদি অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের বাদবাকি লাইফটা একটা স্মুথলি কাটবে। তো প্রথম যে মিস্টেক সেটা হচ্ছে মিনিমাম ডেট। যে মিনিমাম ডেট আমাদের মেনটেন করা উচিত। মিনিমাম ডেট বলতে আমরা লোন নিয়ে বা ইএমআই নিয়ে কিছু না কেনা। তো এটা আমি বলবো যে ইএমআই কোনো কিছু পারচেস করা এটা জাস্ট একটা অভ্যাস। এটা কিন্তু আমরা জাস্ট সাবকনসিয়াসলি একটা অভ্যাস তৈরি হয়ে যায়। যে সাপোজ আমাদের কাছে ক্রেডিট কার্ড আছে বা অ্যামাজন পে আছে, ফ্লিপকার্ট পে লেটার আছে, তো আমরা জাস্ট এখান থেকে পে করে দিচ্ছি, নেক্সট মাসে পেমেন্ট করে দেবো। কিন্তু এই পেমেন্ট এই সিস্টেমে যদি আমরা চলতে থাকি, যে আমরা যে 20 বছর থেকেই যদি আমরা এই সিস্টেমে তৈরি হয় বা ছোট যত আমাদের বয়স কম থাকবে সেই বছর থেকে সে তখন থেকে যদি আমাদের এরকম একটা অভ্যাস তৈরি হয়, তাহলে কিন্তু এই পরবর্তী জীবনে কিন্তু একটা বড় সমস্যা আসবে। তো আমার মনে হয় যে কোনো জিনিস পারচেস করি, আমি ডিসাইড করি যে কোনো জিনিস পারচেস করবো, তো সেক্ষেত্রে আমি একটু ওয়েট করি এবং যতক্ষণ না আমার টাকাটা আসছে তো ততক্ষণ আমি জিনিসটা না পারচেস করা উচিত। এবং এইভাবে সিস্টেমে যদি নিজেকে নিয়ে চলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার বাকি লাইফটা একটা ডেট ফ্রি লাইফ চলবে। এবং ডেট ফ্রি লাইফ আজকের দিনে যে কত বড় একটা বরদান, সেটা কিন্তু যারা ডেটে আছে তারা জানে, যারা ঋণে আছে তারা জানে। কেন কি দেখা যাচ্ছে রিসেন্টলি সার্ভে দেখা যাচ্ছে যে ইউএস এর মধ্যে 99% যদি পপুলেশন, 100% পপুলেশনের মধ্যে 60 থেকে 70% লোক ডেট ট্র্যাপে অলরেডি পড়ে গেছে। তো এই ট্রেন্ডটা কিন্তু ইন্ডিয়াতেও আসছে। কেন কি যত যে পরিমাণে ক্রেডিট কার্ড আমাদের ছড়াচ্ছে, প্রতি ব্যাংক আমাদের ক্রেডিট কার্ড অফার করছে, আমাদের ওয়ালেটে পার্সের মধ্যে কিন্তু অধিকাংশ যতগুলো কার্ড আছে তার মধ্যে 4-5টা ক্রেডিট কার্ড থাকে। অ্যামাজন পে লেটার আছে, যে ফ্লিপকার্ট পে লেটার আছে, ওয়ান কার্ড আছে, ইওনো কার্ড আছে, সব ধরনের কার্ড আছে। তো প্রত্যেক ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু আমাদের লোন দেওয়ার জন্য প্রস্তুত, যে তোমার টাকা নেই আমার কাছ থেকে নিয়ে নাও, পরে দিয়ে দিও। কিন্তু একটা বিরাট বড় ট্র্যাপ। তো এই ট্র্যাপটা কিন্তু যদি আমরা অ্যাভয়েড করতে পারি এবং ছোট বয়স থেকেই যদি অ্যাভয়েড করতে শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইফটা পরবর্তী একটা স্মুথ হবে। আর এটা কিন্তু অভ্যাস একটা। লোন নিয়ে কাজ করা যেমন একটা অভ্যাস, তেমন লোন ফ্রি ভাবে বাঁচাও কিন্তু একটা অভ্যাস। তো এই অভ্যাসটা যদি আমরা ডেভেলপ করতে পারি, আমার মনে হয় পরবর্তী জীবনটা অনেকটা সুখের হবে, অন্তত ফিনান্সিয়াল দিক দিয়ে। সেকেন্ড যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে ডোন্ট কম্পেয়ার ইউর ফিনান্সিয়াল স্ট্যাটাস টু আদার। মানে তোমার আমার যে ফিনান্সিয়াল কন্ডিশন আছে সেটা আমি কারোর সাথে কম্পেয়ার করবো না। তার একটাই কারণ যে সাপোজ আমাদের পাশের বাড়ি বা পাশের বন্ধু, আমার পাশের বাড়ির বন্ধু সাপোজ একটা মোবাইল কিনলো, একটা আইফোন কিনে নিলো, বা আমার পাশের বাড়ির বন্ধু রয়্যাল এনফিল্ড কিনলো। তো সেক্ষেত্রে আমি জানি না যে ওর ফিনান্সিয়াল কন্ডিশন কি আছে, বা আমি জানি না যে এটা লোন নিয়ে আদৌ কিনছে কিনা। তো আমার মনে হয় এইভাবে কম্পেয়ার না করে আমি আগে দেখবো নিজের মধ্যে যোগ্যতাটা কি আছে। যদি আমার মধ্যে একটা আইফোন কেনার যোগ্যতা থাকে তাহলেই কিনবো, আদারওয়াইজ কিন্তু লোন নিয়ে, যেটা আগের পয়েন্টটা বললাম, লোন নিয়ে কিনবো না। এবং যথেষ্ট রয়েসই কিনবো। তো এটাই বলার যে আমার কন্ডিশন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার সার্কামস্ট্যান্সেস, আমার পজিটিভ নেগেটিভ কিন্তু আমার পাশের বাড়ির বন্ধুর সাথে ডিফারেন্ট, টোটালি আলাদা। তবে হ্যাঁ, এটা সত্যি যে আমরা হিউম্যান বিং, রক্ত রক্ত মাংসের মানুষ। বা একটা ডেফিনেটলি খারাপ লাগে একটা জায়গায় যখন আমরা কোথাও ঘুরতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, তো সেই জায়গায় যদি 10টা বাইক এক জায়গায় লাইন দিয়ে দাঁড়ানো থাকে, যে আমার বন্ধুরা সব বাইক নিয়ে আসছে, সেই জায়গায় আমি সাইকেল নিয়ে আসছি, ডেফিনেটলি আমার ইগোতে লাগবে এবং খারাপ লাগাই স্বাভাবিক। কিন্তু তার পাশাপাশি এটাও বোঝা দরকার যে আমার মধ্যে কি ওই যোগ্যতাটা আছে এই মুহূর্তে বাইকটা পারচেস করার। বা তার থেকেও বড় কথা, এটা কি আমার দরকার এই মুহূর্তে, যে আমি কারণ স্টুডেন্ট লাইফে আছি, এই মুহূর্তে কি আমার বাইকটা কেনা দরকার, বা এই স্টুডেন্ট লাইফে আমার কি একটা আইফোন কেনা দরকার। তো এই জিনিসটা কিন্তু নিজের মধ্যে কোশ্চেন করা উচিত। হ্যাঁ, এরকম হতে পারে যে আমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমার আইফোন লাগছে, ডেফিনেটলি করা যেতে পারে। বা আমি একটা এই স্টুডেন্ট লাইফেই আমি কোনো একটা জব করছি, পার্ট টাইম জব করছি, যেখানে আমার বাইকের দরকার হচ্ছে, ডেফিনেটলি করা যেতে পারে। কিন্তু পাশের বাড়ি বন্ধু আমাকে কিনলো জন্য আমাকেও কিনতে হবে, তো এই মেন্টালিটি যদি থাকে আমার কিন্তু পরবর্তী লাইফটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপে বাজে চলে যাবে। তো আমার এটি অ্যাডভাইস থাকবে যে নিজের ফিনান্সিয়াল কন্ডিশন নিজের সাথে কম্পেয়ার করা উচিত, নাকি পাশের বাড়ি বন্ধুর সাথে কম্পেয়ার করা উচিত। আমার মনে হয় প্রতি বছর আমি যদি এরকম একটা জার্নাল মেনটেন করতে পারি যে এই বছর আমার ফিনান্সিয়াল কন্ডিশন কি আছে। ফিনান্সিয়াল কন্ডিশন বলতে এই বছর আমি কত টাকা সেভ করতে পারলাম, বা এই বছর আমার কত টাকা এক্সপেন্স হলো, যে এই বছর টোটাল কত খরচা হলো, সেটা আমি প্রতি মাসেও হিসাব করতে পারি যে এই মাসে আমি হাত খরচ বাবদ এত টাকা খরচা করলাম। এবং এই প্রতি মাসে হিসাব করে লাস্ট বছরের শেষে আমি দেখতে পেলাম যে আমার এত টাকা আমার হাত খরচও ছিল, বা এত টাকা আমার ক্যাশ ছিল, বা বছরের শেষে এত টাকা আমার ক্যাশ আসে, এত টাকা আমি খরচা করছি। তো এরকম একটা মেনটেন করতে পারি এবং পরের বছরে কম্পেয়ার করতে পারি যে আগের বছর আমাকে আলটিমেটলি এত খরচা করাবো, আমার কাছে 5,000 টাকা জমছে, তো এই বছর কি আমার 7,000 টাকা জমছে। তো এইটা কিন্তু করা যেতে পারে যে নিজের সাথে কম্পেয়ার করছি প্রতি বছর, ফিনান্সিয়াল স্ট্যাটাস নিজের সাথে কম্পেয়ার করছি, নাকি পাশের বাড়ি বন্ধুর সাথে কম্পেয়ার করছি।
তো এটাই বলবো যে ডোন্ট কে কম্পেয়ার ইউর ফিনান্সিয়াল স্ট্যাটাস টু আদার, মানে নিজের ফিনান্সিয়াল কন্ডিশন নিজের সাথে কম্পেয়ার করবো নাকি পাশের বাড়ির। যে আর কেন কি পাশের বাড়ি হয়তো ওর ফ্যামিলিতে চাকরি করে বা ভালো একটা এস্টাবলিশ বিজনেস বিজনেস আছে যেখান থেকে ও টাকাটা বের করছে, কিন্তু হয়তো আমার কাছে ওই জিনিসটা নেই, আমার কাছে হয়তো সেই ফিনান্সিয়াল কন্ডিশন বা ওই প্রিভিলেজ ফ্যামিলিতে আমরা জন্মাইনি। তো সেক্ষেত্রে আমার ফিনান্সিয়াল কন্ডিশন আমার সাথে কম্পেয়ার করে দেখবো নাকি পাশের বাড়ি বন্ধুর সাথে। 3 নম্বর যে পয়েন্টটা সেটা তো হচ্ছে তুলে ধরবো, সেটা হচ্ছে পারচেস মাইন্ডফুলি। পারচেস মাইন্ডফুলি কথাটার অর্থ হচ্ছে সাপোজ কোনো জিনিস আমি দেখলাম যে মাসের শেষে বা মাসের মাঝখানে আমি দেখলাম যে 12 তারিখ 13 তারিখ আমার কোনো জিনিস দরকার, যে আমি স্মার্ট ওয়াচ কিনবো আমার দরকার, বা আমি বা খুব ইচ্ছা আছে স্মার্ট ওয়াচ কেনার, বা এরকম যে কোনো একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে। তো আমার মনে হয় এই যখনই আমি মনে করি মাসের 12 থেকে 13 তারিখ বা 15 তারিখ যে কোনো মাসের যখনই আমার চিন্তাটা আসবে, তখন আমি কিন্তু এই জিনিসটা ডিলে করে দেবো, পোস্টপোন করবো, এবং যা কেনার আমি মাসের 1 তারিখ কিনবো। এতে কি হবে যে এই যে সময়টা পাচ্ছি আমি, সাপোজ মাসের 10 তারিখ আমার থটস আসলে একটা স্মার্ট ওয়াচ কিনবো, তো এই যে মাসে 10 15 আর 20 25 দিন থাকবে, এর মধ্যে কিন্তু মাথায় ব্রেনে আমাদের কাজ করবে, সাইকোলজি হিসেবে কাজ করবে, সাবকনসিয়াসে কাজ করবে যে আদৌ কি স্মার্ট ওয়াচটা আমার দরকার, নাকি আমি শো অফের জন্য নিচ্ছি, বা এই টাকাটা কি আমি এই পারপাসে খরচা না করে যদি অন্য পারপাসে খরচা করি, কোনো যদি বুকস পারচেস করি, কোনো যদি কোর্স পারচেস করি, আমার স্কিলকে ইমপ্রুভ করি, বা কোনো জবে আছি তার জন্য যদি প্রমোশনের চেষ্টা করি, বা চাই যেই হোক না কেন। তো তো আমার এটাই বলার যে যে আমি যদি এরকম একটা ডিসিপ্লিন নিজের মধ্যে আনতে পারি যে যা খরচা করবো সেটা মাসের 1 তারিখ খরচা করবো, যত খরচা হোক না কেন, যদি আমার যদি মনে হয় খরচা করার ইচ্ছা আছে বা কোনো কিছু শখ পূরণ করার ইচ্ছা আছে, সেটা মাসের আমি 1 তারিখ পূরণ করবো। তো এই মেন্টালিটি যদি করতে পারি, এই ডিসিপ্লিনটা আমি মেনটেন করি, এবং এতে মেনটেন করার দারুণ বড় উপকার পেয়েছি, এবং মানে খুবই উপকার পেয়েছি, ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটাই স্ট্রং হয়েছে এই মেন্টালিটি ইমপ্রুভ করার জন্য। কিছু কিছু পারচেজ এমন থাকবে যে মাসের মাঝখানে করতেই হবে, যে সাপোজ কোথাও আমি যাচ্ছি, যে বাইকে তেল ভরবো, বা কোনো ইমার্জেন্সি কিছু পারচেজ পড়ে গেলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এমন কিছু পারচেজ আছে যেগুলো ডিলে করতে পারি আমরা, সাপোজ মানে কোনো একটা জ্যাকেট কিনবো বা ব্লেজার কিনবো, সেটা আজকে ইচ্ছা হচ্ছে, সেটা আমি আজকে গিয়ে কিনবো না, আমি একটু ওয়েট করবো, 10 15 20টা দিন ওয়েট করবো, এবং যদি মনে হয় 20 দিন ওয়েট করার পরে যদি মনে হচ্ছে যে সত্যিকার আমার প্রয়োজন, তাহলে মাসের 1 তারিখে আমি কিনবো। এতে কি হবে, আমার ব্যালেন্স শিটটা মেনটেন করতে সুবিধা হবে, যে আমার এই মাসে কত খরচা হলো সেটা কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমি পাবো। প্লাস এই যে ডিলে করাতে আমার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু কাজ করবে, আদৌ কি জিনিসটা প্রয়োজন আমার, নাকি জাস্ট আমি শো অফের জন্য নিচ্ছি, বা আমি জাস্ট আমার ইচ্ছা হচ্ছে তাই নিচ্ছি। তো এইভাবে যদি পারচেসটা আমরা করতে পারি, মাইন্ডফুলি পারচেস করতে পারি, তাহলে কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন একটা দারুণভাবে ইমপ্রুভ হবে। সেটা প্র্যাকটিক্যালি আমি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করি, প্রতি মাসেই করি। আর সেক্ষেত্রে কিন্তু বহুত একটা আমি উপকার পেয়েছি। আমি প্রত্যেককে সাজেস্ট করবো যে এই সিস্টেমটা ফলো করার, যে মাইন্ডফুল পারচেসিং, যে আমি একটা যেটাই আমার থটস আসুক না কেন, সেটা আমি ওয়েট করবো, একটু ডিলে করে, যদি মনে হয় 1 তারিখ মাসের 1 তারিখ মনে হচ্ছে যে এটা কেনার দরকার, এতদিনে ওয়েট করার পরও যে সত্যি দরকার, তাহলে ডেফিনেটলি কিনবো। আর যদি মনে হয় না ডিলে করা যেতে পারে বা পরেও করা যেতে পারে, তাহলে এটাকে ইগনোর করবো। আর যদি কিছু এসেনশিয়াল কোনো পারচেস থাকে, তাহলে ডেফিনেটলি যে কোনো টাইমে কেনা যেতে পারে মাসের, তো সেটা করা যেতে পারে। তো এটাই হচ্ছে পয়েন্ট, যে পারচেস মাইন্ডফুলি। তারপরে পয়েন্ট যেটা তুলে ধরবো সেটা হচ্ছে যে আমার টিনেজার যখন আমাদের বয়স কম, যে 20 থেকে 30 বছরের মধ্যে আছে, সেটা আমি একটাই সাজেশন বলবো, সেটা হচ্ছে খুব ভাইটাল সাজেশনটা হচ্ছে ইনভেস্ট আর্লি। যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতক্ষণ আমি বুঝতে পারছি যে ইনভেস্টিং করাটা দরকার, কারণ এই মাধ্যমে কম্পাউন্ডিং ইন্টারেস্টের বড় টাকা তৈরি হবে ইন ফিউচারে। তো আমি বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে ইনভেস্টমেন্ট স্টার্ট করা উচিত। ইনভেস্টমেন্ট ইন দ্য সেন্স অফ মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড বা ডাইরেক্ট স্টকস, যেটাই হোক না কেন, এটা করা উচিত। তার পাশাপাশি ইনভেস্ট আর্লি এই কথাটা এটাও মানে যে নিজের প্রতি ইনভেস্ট করা। সাপোজ নিজের প্রতি ইনভেস্ট বলতে 20s টাইমটা এমন থাকে যেখানে আমি নিজেকে এক্সপ্লোর করা দরকার, বিভিন্ন ধরনের বুকস পড়া দরকার, যে আমি বিভিন্ন ধরনের বই পড়ে আমি নিজেকে আইডেন্টিফাই করবো যে আমি আলটিমেটলি লাইফে কি করতে যাচ্ছি, বা বিভিন্ন ধরনের পডকাস্ট শুনে, বিভিন্ন ধরনের যারা যারা বড় বড় ফিল্ডে আছে সেই ফিল্ডে তাদের পডকাস্ট শুনে কিন্তু আমাদের নিজেকে নলেজটা এনহ্যান্স করবো। প্লাস যদি মনে হয় কোনো কোর্স শিখবো, যে আমার সাপোজ আর্ট শিখতে ভালো লাগে, তো আমি আর্টের কোনো পেইড কোর্স শিখবো, কোর্স শিখে নিজেকে নিজেকে আপস্কিল করবো। প্রথমত এটা দেখা দরকার যে আমার প্যাশন কিসে, আমার যদি প্যাশনটা আইডেন্টিফাই করতে পারি, আমি যেটা ভালো লাগা যেটা আইডেন্টিফাই করতে পারি, তো তার পিছনে কিন্তু আমাদের মনে হয় ইনভেস্ট করা দরকার। ইনভেস্ট বলতে যদি আমি যেটা আর্টের উদাহরণ দিলাম, তো কোনো আর্ট টিচারের কাছে শেখা যেতে পারে, বা অনলাইনে কোনো কোর্স করা যেতে পারে, তার আর্ট রিলেটেড বুকস পড়া যেতে পারে, বা আর্টের যে আর্ট গ্যালারিতে আর্ট শো হয় সেগুলোতে অ্যাটেন্ড করা যেতে পারে। তো যে কোনো প্যাশনটাকে ফলো করা যেতে পারে। স্টক মার্কেটের ক্ষেত্রেও যদি বলি, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে ইনভেস্টিংটা কী করে হয় এটা জানা দরকার। বিভিন্ন কোর্স পারচেস করা যেতে পারে যারা ভালো শেখায়। তারপরে বিভিন্ন বুকস হয় স্টক মার্কেটেও বড়, ওই অনেক ভালো ভালো বুকস আছে, ওই বুকসগুলো পড়া যেতে পারে। করে কিন্তু নিজেকে আপলিফ্ট করবো, নিজেকে নিজের স্কিলটা বাড়াবো,
এবং শিখবো, আলটিমেটলি শিখবো। তার পাশাপাশি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু ইনভেস্টিং করবো, যে যেটা বললাম, মিউচুয়াল ফান্ড হোক বা ইন্ডেক্স ফান্ড হোক বা ডাইরেক্ট স্টকসই হোক না কেন, বা আমি যেখানেই হোক না কেন সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করা শিখবো। তো এটাই বলার যে ইনভেস্ট আর্লির মধ্যে দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে নিজের প্রতি ইনভেস্ট করব, নিজের প্যাশনকে ফলো করা বা নিজের কেরিয়ারকে ফলো করা, ওটা থেকে আমি ইনভেস্ট করবো। সে কোর্স হোক, বুকস হোক, পডকাস্ট হোক, যেটাই হোক না কেন। ফ্রিতে হলে পডকাস্ট আছে, অডিও বুক আছে, বা যে কোনো বই পিডিএফে আছে, কোর্স আছে, অনেক ফ্রিতে কোর্স পাওয়া যায়, বা অনেক হ্যাক ইউজ করে ফ্রিতে, পেইড কোর্সগুলোকে ফ্রিতে পাওয়া যায়। যাই হোক, এগুলো বলা উচিত নয় ডাইরেক্ট পাবলিক প্ল্যাটফর্মে, বাট আমার মনে হয় এটা একটু ওয়াকিবহাল থাকা দরকার, যে বিভিন্নভাবেও মানে কোর্সকে অ্যাক্সেস করতে পারি। তো এগুলো কিন্তু করা যেতে পারে। আর আর একটা হচ্ছে এই দিকটা, আর একটা ইনভেস্ট আর্লির মধ্যে যে ডাইরেক্টলি ইনভেস্ট করছি, সেটা মিউচুয়াল ফান্ড বা ডেট ফান্ডে, বা ইন্ডেক্স ফান্ডে বা ডাইরেক্ট স্টকসে। লাস্ট যে পয়েন্টটা আসলে তুলে ধরবো সেটা হচ্ছে প্রোটেক্ট ইউর ক্যাপিটাল ফার্স্ট। যে ইনভেস্টমেন্ট করলাম বা ইনভেস্টিং শুরু করলাম, তো সেক্ষেত্রে যদি যে ক্যাপিটালটা নিয়ে আসবো, এবং যে যে ছোট ক্যাপিটালটা থাকবে, যে কোনো ইনিশিয়াল স্টেজ ছোট ক্যাপিটালটা থাকে, তো ওই ক্যাপিটালটাকে রিটার্নটা খুব তাড়াতাড়ি জেনারেট করার চেষ্টা করবো না, যে রাতারাতি ডবল করার চেষ্টা করবো না, তার বদলে ওই ক্যাপিটালটাকে প্রোটেক্ট করবো। যে আমার রিটার্ন হয়তো এই প্রথম বছর যখন আমি ইনভেস্টমেন্ট করছি, হয়তো 2024 আমি ইনভেস্টমেন্ট শুরু করছি, তো সেক্ষেত্রে আমার প্রথম লক্ষ্য এটাই থাকবে যে আমি ক্যাপিটালটাকে প্রোটেক্ট করবো। আমি যে আমার আজকে যদি আমি 10,000 টাকা নিয়েও ইনভেস্টমেন্ট শুরু করি, তো আমার লক্ষ্য এটা থাকবে না যে নেক্সট বছর বা 2 বছর পরে আমি 20,000 টাকা করবো। বদলে আমার এই লক্ষ্য থাকবে আলটিমেটলি 10,000 টাকা যেন প্রোটেক্ট থাকে, তার উপর যে রিটার্ন থাকবে সেটা আলাদা আবার। কেন কি আমি এই টাইমটা লার্নিংকে দিচ্ছি, আর্নিংটা পরে আসবে। তো প্রথমে যদি লার্নিংকে দিই, আর্নিংটা কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আসবে। তো এটাই আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, যে ইনিশিয়াল স্টেজে আর্নিং এর উপর ধ্যান না দিয়ে লার্নিং এর উপর ধ্যান দেওয়া। যেটা আগেও বললাম, যে ইনভেস্টের কথা বললাম, ইনভেস্ট আর্লির মধ্যে নিজের প্রতি ইনভেস্ট করাটা সবচেয়ে বেশি দরকার। আর এই পয়েন্টে যেটা বলছি, প্রোটেক্ট ইউর ক্যাপিটাল ফার্স্ট। যে কেন কি এই ক্যাপিটালটা যদি আমার ধ্বংস হয়ে যায়, বা কোনো কারণে বা আমি লস করে ফেলি, তো সেক্ষেত্রে মোরাল যেটা ডাউন হবে, যে খুব একটা মন কিন্তু প্রচন্ড খারাপ হবে, এবং মোরাল প্রচন্ড ডাউন হবে। আর এখান থেকে রিকভারি করা, মোটিভেশন পাওয়া কিন্তু খুবই চাপের। তো আমার এটাই বলার, হাম্বল রিকোয়েস্ট এটাই থাকবে, যে আমি অল্প ক্যাপিটাল দিয়ে নামবো, কিন্তু ক্যাপিটালকে প্রোটেক্ট করবো আগে, সবার আগে, যে এই ক্যাপিটাল যেন আলটিমেটলি রিটার্ন কম পাই, তাও চলবে, 5%, 10% যদি রিটার্ন বছরে আসে তাও চলবে, কিন্তু এটা যেন ধ্বংস না হয়, নষ্ট না হয় ক্যাপিটালটা। তো এটি একটা ভিডিওর মাধ্যমে ছোট তুলে ধরলাম, যেটা আমার ইয়ঙ্গার সেলফের, মানে যারা টোয়েন্টিজ থেকে থার্টিজে আছে, তাদের ছোট্ট একটা অ্যাডভাইস দিলাম দাদা হিসাবে। তো আশা করি ভিডিওটা দেখে বা প্রত্যেকে উপকৃত হবে। আর যদি রিক্যাপ করি, প্রথম পয়েন্টটা হচ্ছে মিনিমাম ডেট রাখা, যে আমি ডেট ফ্রি ভাবে বাঁচার চেষ্টা করব, যে কোনো মতো ঋণ না নিয়ে ডেট ফ্রি ভাবে বাঁচবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নিজের ফিনান্সিয়াল কন্ডিশন আমি কারোর সাথে কম্পেয়ার করবো না, যদি কম্পেয়ার করতে হয় নিজের সাথে কম্পেয়ার করবো, নাকি পাশের বাড়ির বন্ধুর সাথে, নাকি পাশের বাড়ির লোক কারোর সাথে। তো নিজের সাথে নিজের ফিনান্সিয়াল কন্ডিশন কম্পেয়ার করবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পারচেস মাইন্ডফুলি। যে সাপোজ পারচেস মাইন্ডফুলি হচ্ছে কোনো জিনিস আমার দরকার হয় একটা মাসের মাঝখানে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা কিনা দরকার, তো সেক্ষেত্রে আমি ডিলে করবো, এই পারচেসটা ডিলে করে আমি মাসের 1 তারিখ পারচেস করবো, যদি মনে হয় সত্যি কেনা দরকার। আর যদি মনে হয় না কেনা দরকার নেই, তো সেক্ষেত্রে আমি একদমই এটাকে ডিনাই করবো। আর যদি মনে হয় যে পারচেস করা দরকার, তো পারচেস করবো। আর খুবই ইমার্জেন্সি পারচেস থাকলে যে কোনো টাইমে করা যেতে পারে, বাট একটু ডিলে করে পারচেস করবো, তাহলে এতে আমাদের সাইকোলজিতে একটা এফেক্ট হবে, যে আদৌ এটা কেনা দরকার কিনা, বা পরে কিনলেও হয় কিনা, বা এইটা পোস্টপোন করে ওটা কেনা যায় কিনা। তো সেক্ষেত্রে কিন্তু এটা সুবিধা হবে। তার পাশাপাশি একটা কম্পিউটেশন যদি হয়, যে আমি সারা মাসে কত খরচা করছি, এরকম একটা ব্যালেন্স শিট কিন্তু মেনটেন করতে পারবো, যেটা ইয়ার এন্ডে, যে বেলা ডিসেম্বর মাসের শেষের দিকে দেখতে পাবো যে আলটিমেটলি আমার ব্যালেন্স শিটে, পার্সোনাল ব্যালেন্স শিটে কি ব্যাপার আছে। আমরা তো কোম্পানির ব্যালেন্স শিট তো খুব ভালো মতো ফলো করি, যে পিএল স্টেটমেন্ট দেখি, বা কোয়ার্টারি রেজাল্ট দেখি। তো এবার আমাদের কোয়ার্টারি রেজাল্ট কি আসছে, বা আমার নিজের সাথে আমার পার্সোনাল ফাইন্যান্সে কি আছে, যে নিজে কতটা ইম্প্রুভমেন্ট করলাম। তো এটা একটা করা যেতে পারে, যেটা হচ্ছে পারচেস মাইন্ডফুলি। তারপরে পয়েন্ট ছিল হচ্ছে ইনভেস্ট আর্লি। ইনভেস্ট আর্লির মধ্যে দুটো পয়েন্ট, একটা হচ্ছে নিজের প্রতি ইনভেস্ট করা, নিজেকে স্কিল আপলুভ করা, নিজের স্কিলকে বাড়ানো। তার পাশাপাশি একদম রিয়েল ইনভেস্টিং, যেটা স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টিংটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করা, যাতে আমরা কম্পাউন্ডিং বেনিফিটটা খুব তাড়াতাড়ি পেতে পারি, বেশি করে পেতে পারি। এবং লাস্ট যে পয়েন্টটা তুলে ধরলাম, সেটা যে প্রোটেক্ট ইউর ক্যাপিটাল ফার্স্ট। যে অ্যাটলিস্ট আমার আর যে রিটার্নটা কম আসুক, কিন্তু আমার ক্যাপিটালটা যেন ধরে রাখতে পারি। যে 10,000 টাকা দিয়ে নামলাম, 10,000, পরের বছর 12,000 টাকা হোক তাও সই, কিন্তু যে এই 10,000 টাকা কোনো যেমন যেন 5,000 টাকা না হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো প্রত্যেকের। এরকম ছোট ছোট টিপস নিয়ে আমি যখনই মনে হবে কোনো সাজেশন দেওয়া, বা আমার দাদা হিসেবে কিছু বলার, তো আমি ডেফিনেটলি বলবো। আর 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 এটাই বলার, যে চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকলে বা সাবস্ক্রাইব করো, এতে মনোবল বাড়ে নতুন ভিডিও বানানোর জন্য। আর কোনো সাজেশন বা কোনো টিপস দেওয়া থাকলে, বা কোনো কিছু ইনকর্পোরেট করার থাকলে, আমাকে কমেন্ট সেকশনে লিখে জানো। তো আশা করি ভিডিওটা প্রত্যেকে ভালো লাগো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।